ফরিনার ব্যবহারে পদ্মজা খুব অবাক হয়। সে কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। ফরিনা নিশ্চিন্তে মনে চুলা থেকে পাতিল নামালেন। তারপর বললেন, ও পদ্মজা, মগারে একটু কইবা লিখন মৃদুলরে ডাইকা আনতে। লিখন স্যারাটা কখন আইছে, এখনো খায় নাই কিছু। পদ্মজা আর ঘাটল না ফরিনাকে। সে বুঝে গেছে কোনো জবাব পাবে না। সদর ঘর পার হতেই সদর দরজায় মৃদুল এবং লিখনের দেখা পেল। পদ্মজা চট করে আঁচল দিয়ে মাথা ঢেকে নিল। তারপর বলল, আপনারা এখানে এসে বসুন, আম্মা আপনাদের খোঁজ করছিলেন। কথা শেষ হতেই পদ্মজা সদর ঘর ছেড়ে রান্নাঘরে চলে গেল। লিখন অবশিষ্ট হয়ে সেদিকে তাকিয়ে থাকে। সেই পুরনো দিনের মতোই তার স্বপ্নের প্রেয়সী এক ছুটে পালিয়ে বেড়ায়। পার্থক্য শুধু এটাই, আগে লজ্জা পালাতো আর এখন অস্বস্তিতে। লিখন গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজাকে এক ঝলক দেখার জন্য এই বাড়িতে সে পা দিয়েছে। যাকে ভালোবাসে তার স্বামীর বাড়িতে আসা কতটা কষ্টের তা শুধু তার মন অভাগারাই জানে। মৃদুল লিখনের দৃষ্টি খেয়াল করে কিছু একটা আন্দাজ করে বলল, পদ্মজা ভাবিকে চিনেন? চিনব না কেন? লিখন থেমে গেল। সে নিজের অজান্তেই কি বলে দিচ্ছিল। হেসে বলল, এসব জেনে কি হবে, আসো গিয়ে বসি। এরপর বলো, কখনো প্রেম করেছো? না মনে হয়, উদাসীন হয়ে বলল মৃদুল। নিশ্চিত হয়ে বলো। মৃদুল ভাবল, কোন নারীর প্রতি তার আকর্ষণ বেশি কাজ করেছে। উত্তর পেয়েও গেল। সকালেই সে পূর্ণার মধ্যে অদ্ভুত কিছু পেয়েছে, অজানা অনুভূতি অনুভব করেছে। এটা কি প্রেম? মৃদুল নিশ্চিত নয়, তাই সে বলল, না পড়ি নাই। আচ্ছা সেসব বাদ, বিয়ে করছো কবে সেটা বলো। হুট করে একদিন। আমার ইচ্ছে আমি হুট করে একদিন বিয়ে করে আম্মারে চমকে দেব। লিখন সশব্দে হাসলো। বলল, জানো মৃদুল, মানুষের সব চাওয়া পূরণ হয় না। প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো পাশে অপূর্ণতা থাকে। তাহলে বলছেন আমার এই ইচ্ছে অপূর্ণ হইব? না, তা বলছি না। হুট করে বিয়ে করে ফেলা আর কেমন অসম্ভব কাজ। মেয়ে রাজি থাকলেই হলো। মেয়ে বেঁকে গেলে কিন্তু কিচ্ছা খতম। লিখন আবার সশব্দে হাসলো। মৃদুলও অকারণে তাল মিলিয়ে হাসে আর ভাবে, একটা মানুষ এত হাসতে পারে কিভাবে? এত সুখী লিখন শাহ। সে তো আর জানে না দুঃখীরা পাহাড় সমান কষ্ট লুকিয়ে হাসে আড়ালে। আস্তে আস্তে বাড়ির সবাই আসে, আমির ছাড়া। রিদওয়ান, খলিল এত শান্তভাবে আছে যে মনে হচ্ছে না সকালে এত বড় ঘটনা ঘটে গেছে। বাড়ির মহিলারা দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। পদ্মজা খুব অবাক হয়ে প্রতিটি মানুষকে পর্যবেক্ষণ করছে। লিখন এতে কম অবাক হয়নি। কত শান্ত পরিবেশ। ঝগড়ার পর মান অভিমান তর্ক বিতর্ক থাকে, সেসব কিছুই নেই। পদ্মজা সবার সামনে আলাদা প্লেটে খাবার নিয়ে ফরিনাকে বলল, আম্মা আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি, ঘুম ভেঙে গেছে হয়তো। পদ্মজা সিঁড়ি ভেঙে উপরে উঠছে। লিখন সেই দিকে আর চোখে তাকিয়ে থাকে। পদ্মজার হাঁটার ছন্দ দীপ্ত ও সাবলীল, মাথায় শাড়ির আঁচলের ঘুমটা টানা। স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছে। এই স্বামীটা কি সে হতে পারতো না? এতটাই অযোগ্য ছিল? অযোগ্য নাকি নিয়তির খেলা? কেন ভোলা যায় না এই নারীকে? লিখনের বোন লিলি আর পদ্মজা একই ক্যাম্পাসে হওয়া সত্ত্বেও লিখন কখনো পদ্মজার সামনে এসে দাঁড়ায়নি পদ্মজার অস্বস্তি হবে ভেবে। সে পদ্মজার চোখে ভালোবাসা দেখতে চায়, বিব্রত ভাব বা অস্বস্তি দেখতে চায় না। এ যে বড় যন্ত্রণা। এতদিনেও বুকের ভেতর কিভাবে পুষে আছে এক পাক্ষিক ভালোবাসা। কোনোভাবে কি এই ভালোবাসা পূর্ণতা পাবে? আসবে কি সেই সুদিন? লিখনের সূক্ষ্ম চক্ষু সজল হয়ে ওঠে। সে ভাবতে পারে না পদ্মজা বিবাহিত। লিখনের সম্মুখ বারবার মৃদুল ছিল। মৃদুল লিখনের প্রতিক্রিয়া দেখে অনেক কিছুই বুঝে নিল। নিশ্চিন্ত হওয়া যাবে পূর্ণাকে জিজ্ঞাসা করলে। খাওয়া দাওয়া শেষ করে পূর্ণার সাথে কথা বলতে হবে। মৃদুল চারদিকে চোখ বুলিয়ে পূর্ণাকে খুঁজে। পদ্মজা আমিরকে ধরে ধরে বসালো। ঘাড়ে প্রচন্ড ব্যথা, টিকে থাকা যাচ্ছে না। রাগে কিরমির করছে এখনো। পদ্মজা শান্ত করে তারপর খাইয়ে দিল। খাওয়া শেষে আমির স্নান হেসে বলল, লিখনের সাথে কথা হয়েছে? পদ্মজা নিষ্কম্প স্থির চোখে তাকালো। ওনার সাথে কেন কথা হতে যাবে আমার? উনি তো তোমার জন্যই এসেছেন, আপনাকে বলেছে? অন্য দরকারেও আসতে পারে। আমির হাসলো, বলল, সে আজও তোমায় পছন্দ করে, আশা করে তুমি তার কাছে যাবে। অসম্ভব, যা তা বলছেন আপনি। এসব বললে আমার খারাপ লাগে। পদ্মজা থামলো। আমির মৃদু হাসে। পদ্মজা আমিরের কোলে মাথা রেখে আদুরে কণ্ঠে বলল, আপনি জানেন না আপনাকে কত ভালোবাসি আমি। আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। তাহলে বাচ্চার জন্য বিয়ে করতে বলো কেন? বন্ধা নারীর কত যন্ত্রণা বুঝবেন না। আমাদের একটা মেয়ে হয়েছিল, আর হবে না, তাই বলি। হবে, আল্লাহ চাইলে হবে। তাছাড়া আমার কাছে তো ফুটফুটে একটা বউ আছেই, আর কি লাগে? পদ্মজা আমিরের কোল থেকে মাথা তুলে বসে। তারপর চিরুনি দিয়ে আমিরের চুল আছড়ে দিয়ে বলল, চুলগুলো বড় হয়েছে অনেক। আচ্ছা এদিকে আসো। আমির পদ্মজাকে এক হাত টান দিতে গিয়ে ঘাড়ে চাপ খেয়ে আহ করে উঠল।
পদ্মজা ব্যস্ত হয়ে পড়ে। খুব লেগেছে? আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। কেন এমন করেন আপনি? চারপাশ অনেকটা ফর্সা হয়েছে, দুপুরে সূর্যটা একটু দেখা যাচ্ছে, তাও তেজ নেই। কিছুক্ষণ পর আবার ডুবেও যাবে। পূর্ণা লবণ দিয়ে টক বড়ি খাচ্ছে, দেখে মনে হচ্ছে অমৃত খাচ্ছে। মৃদুল পূর্ণার পাশে এসে বসলো। পূর্ণা চমকে ওঠে, মৃদুলকে দেখে বুকে থুতু দেয়। তারপর বাজখাই কণ্ঠে বলল, হুট করে এভাবে কেউ আসে? আর কথা কইও না। তোমারে সারা দুনিয়া খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। মাত্র মগা কইল তুমি নাকি ছাদে। কেন আমাকে খুঁজছেন কেন? এমনি খ্যাট খ্যাট কইরা কথা কইতাছু কেন? একটু ভালো কথা কইতে, একটু ভালো কথা মুখ দিয়ে আহে না? পূর্ণা একটু নড়ে চড়ে বসলো, তারপর হেসে বলল, দুঃখিত, এবার বলুন কি দরকার? ব্যক্তিগত কোনো প্রশ্ন করতাম আর কি। আমার ব্যক্তিগত কোনো তথ্য নেই। তোমার না, তোমার বড় বোনের, পদ্মজা ভাবির। পূর্ণা উৎসুক হয়ে তাকালো। মৃদুল উৎসুক করতে করতে বলল, পদ্মজা ভাবি আর লিখন ভাইয়ের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? পূর্ণা জোরে নিঃশ্বাস ছাড়লো। তার ভাব দেখে মনে হচ্ছে মৃদুল কোনো ফালতু প্রশ্ন করেছে। এরপর নির্বিকার কণ্ঠে বলল, না, তবে লিখন ভাই আপাকে পছন্দ করত। আপার সাথে ভাইয়ার বিয়েটা কেমনে হয়েছে জানেন? আমির ভাইয়ের কথা বলছো? আমার আপা কি আর কোথাও বিয়ে হয়েছে? সোজা উত্তর দিতে পারো না? তারপর বলো। ওই ঘটনাটা না হলে তো লিখন ভাইয়ের সাথেই আপার বিয়েটা হইতো, কিন্তু হয়নি, এইটুকুই। লিখন ভাইরে দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল, তারপর বিচ্ছেদ হয়ে গেছে। ভাই অনেক ভালোবাসতে পারে। পূর্ণা বড়ই খাচ্ছে তৃপ্তি করে। মৃদুল বিরক্তি নিয়ে অনেকক্ষণ পূর্ণার দিকে তাকিয়ে থাকে, এরপর উঠে গিয়ে দূরে দাঁড়ায়। চারপাশ দেখে পূর্ণা বাঁকা চোখে মৃদুলকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নেয়। মৃদুলের উপস্থিতি তার হৃৎস্পন্দন বাড়িয়ে দেয়, বুক হাঁপড়ের মতো উঠানামা করে, কিন্তু তা প্রকাশ করার সাহস হয় না। পূর্ণা আরেকটা বড়ই হাতে নিল, তখন মৃদুল ডাকলো, বেআইন। পূর্ণা তাকায়। মৃদুল ঝুঁকে ছাদের মেঝেতে কিছু দেখছে। পূর্ণা উৎসুক হয়ে সেদিকে এগিয়ে যায়। মৃদুল আঙুল দিয়ে দেখিয়ে বলল, রক্ত না? পূর্ণা মৃদুলের মতো ঝুঁকে ভালো করে খেয়াল করলো, তারপর বিস্ফোরিত কণ্ঠে বলল, তাই তো। মানুষের রক্ত না পশুর রক্ত? নিশ্চিত হইতাম কেমনে? পশুর রক্ত এখানে আসবে কেন? মানুষের রক্তই কেন আসবে, তাই তো? দুজনই চিন্তিত হয়ে ভাবতে থাকলো। পূর্ণা বলল, মনে হয় কোনো পাখি শিকার হয়েছে আর রক্তাক্ত অবস্থায় এখানে এসে পড়েছে। তাহলে মরা পাখিটা কই? ধরুন আহত হয়েছে কিন্তু মরেনি, এরপর চলে গেছে। সন্ধ্যা রাত, জোনাকি পোকারা ছুটে বেড়াচ্ছে। ঠান্ডা বাতাস, সেই বাতাসে পাতলা শার্ট পরে লিখন নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে। জোনাকি পোকা দেখছে, মাঝে মধ্যে অন্দরমহলের দিকে তাকিয়ে কাউকে চোখ দুটি খুঁজছে। সেদিন হেমলতা ফিরিয়ে দেওয়ার পর সারা রাত বাড়ি ফেরেনি। খেতে বসেছিল, আকাশ কাঁপিয়ে কেঁদেছে, কেউ শুনেনি। স্বপ্ন ভেঙে যাওয়ার মতো কষ্ট দুটো নেই। স্বপ্নে সাজানো সংসার ভেঙে চুরমার হওয়ার দিন সেদিন ছিল। এক সময় ইচ্ছে হয়েছিল পদ্মজাকে তুলে নিয়ে পালাতে, কিন্তু বিবেক সাড়া দেয়নি। পরদিন সকালে উঠেই মা বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা। প্রতিটা মুহূর্তে আফসোস হয়, শুরুতে কেন হেমলতার কাছে প্রস্তাব দিতে পারলো না সে। পরবর্তী কয়টা মাস ঘোরের মধ্যে কেটেছে, সিনেমা জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। এরপর জীবনের গতিটা স্বাভাবিক হয়েছে ঠিকই, কিন্তু মন তো ভেঙে গুড়িয়ে গেছে। আজও জোড়া লাগেনি। পদ্মজা কি কখনো জানবে ঢাকায় কতবার পদ্মজার পিছু নিয়েছে সে? জানবে কি তার ভালোবাসা? লিখন আনমনে হেসে উঠল, চোখে জল, ঠোঁটে হাসি। এ হাসি সুখের নয়, যন্ত্রণার। পূর্ণা অন্দরমহলে আসেনি। পদ্মজা ভীষণ রেগে আছে। আলোক ঘরের বারান্দায় সারাক্ষণ কি করে এই মেয়ে? আর এর আগেও যখন পারিজাত তার পেটে ছিল, পূর্ণা এ বাড়িতে অনেক দিন ছিল, তখনও মাঝরাত অবধি আলোক ঘরের বারান্দায় বসে থাকতো। পদ্মজা শাল গায়ে জড়িয়ে বেরিয়ে আসে অন্দরমহল থেকে। সারাদিন পূর্ণার খোঁজ নেওয়া হয়নি, এখন ধরে ধরে নিয়ে যাবে। নির্জন থমথমে পরিবেশ, তখন লিখনের কণ্ঠ ভেসে আসে, পদ্মজা। পদ্মজা কণ্ঠটি শোনা মাত্র ভেতরে ভেতরে কেঁপে ওঠে, অপ্রতিভ হয়ে ওঠে। একটা মানুষ কেন তাকে এত বছরে মনে রাখবে? কেন অনুচিত আশা করে বসে থাকবে? পদ্মজার রাগ হয়, অস্বস্তি হয়, কষ্টও হয়। প্রার্থনা করে এই মানুষটার জীবনে কেউ আসুক, এসে তার জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিক, ভুলিয়ে দিক অতীত। পদ্মজা স্বাভাবিক কণ্ঠে বলল, এভাবে রাতের বেলা ডাকবেন না। পদ্মজা লিখনকে উপেক্ষা করে 2 পা এগিয়ে যায়। জীবন থেকে তো সব সরেই গিয়েছো, আমি তোমাকে বিব্রত করতে চাই না, তাই সুযোগ থাকা সত্ত্বেও সামনে আসিনি। আজ যখন এসেই পড়েছি, কয়েক হাত দূরে থেকে একটু কথা বললে কি খুব বড় দোষ হয়ে যাবে? লিখনের করুণ কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে পদ্মজা। লিখন হাসলো, সুরগুলি যেন ফিরে এসে প্রাণে মৃদুঞ্জন শুরু করে দিয়েছে। পদ্মজা উপস্থিত এভাবে কাঁপন ধরাচ্ছে কেন? আজকে এই সময়টা সুন্দর, ভারী সুন্দর। কোনো সাড়া নেই। পদ্মজা পিছন ফিরে তাকালো। লিখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অন্ধকারে তার দিকে চেয়ে কি দেখছে? পদ্মজা আবার মুখ ঘুরিয়ে নিল, কাটা কাটা গলায় বলল, কিছু বলার যখন নেই আসি আমি। ভুলে গেছো আমায়? মনে পড়ে না?
লিখনের কণ্ঠে ব্যাকুলতা। পদ্মজার তীক্ষ্ণ বাক্যবাণ, না ভুলবার মতো কোনো সম্পর্ক কি আমাদের ছিল না? আর এভাবে নির্জনে কথা বলা ঠিক হচ্ছে না। আপনি বুঝদার মানুষ, জ্ঞানী মানুষ, এতটুকু নিশ্চয়ই বুঝবেন। লিখন স্লান হেসে বলল, আচ্ছা আজ আসো। একটা অনুরোধ ছিল। কি? পদ্মজা ফের আবার তাকালো, সরাসরি লিখনের চোখের দিকে। সঙ্গে সঙ্গে লিখনের বুক কেঁপে ওঠে। সে অপলক চোখে তাকিয়ে থাকে। পদ্মজা বলল, নিজেকে এবার গুছিয়ে নিন। মরীচিকার পিছনে অনেক দৌড়েছেন, আর না, এবার নিজের জীবনটা নতুন করে সাজান। আপনার মনের জোর বাড়ান। মানুষ দ্বিতীয় প্রেমেও পড়ে, দ্বিতীয়বার কাউকে ভালোবাসে, মন প্রাণ উজাড় করে ভালোবাসে। আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন। কেউ না কেউ আপনার জন্য অবশ্যই আছে। পদ্মফুল। পদ্মজা একটু সময়ের জন্য হলেও থমকায়। লিখন বলল, এভাবেই ভালো আছি আমি, তুমিও এভাবেই সারা জীবন ভালো থাকো। পদ্মজা কী প্রতিক্রিয়া দিবে বুঝে উঠতে পারছে না। এই লিখন শাহ তো এক ধ্যানেই পড়ে আছে। সে আর কথা বাড়ালো না। সে বুঝেও বুঝতে চায় না, তাকে বুঝিয়ে লাভ নেই। সে 2 পা পিছিয়ে গিয়ে বলল, শুভরাত্রি। লিখন পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে, তার অশ্রুজল চাহনি, তবে বুকে প্রশান্তি। জীবনের খরতাপ দহনে মায়াময় পদ্মজার কণ্ঠ একটু দেওয়া সময় তার বুকে প্রশান্তির ঢেউ তুলেছে। এইটুকু সময়ের স্মৃতি নিয়েই কয়েকটা রাত আরামে ঘুমানো যাবে। সে বিড়বিড় করলো, আমি মানতে পারি না তুমি অন্য কারো, আমি তোমাকে ভালোবাসি। শেষের শব্দ 3টে ঘোর লাগা কণ্ঠ ভেঙে ভেঙে বলল। পূর্ণাকে ঘরে এনে পদ্মজা ধমকে বলল, এই ঠান্ডার মধ্যে সোয়েটার না পরে কিভাবে থাকিস? বাইরে বাতাসও হচ্ছে, আমার কোনো কথাবার্তাই শুনবি না নাকি? পূর্ণা অপরাধী স্বরে বলল, আর হবে না আপা, আগামীকাল সন্ধ্যায় আজানের সাথে সাথে ঘরে চলে আসব। জি না, বিকেল থেকেই ঘরে থাকবেন, এমনিতেই এই বাড়ির অবস্থা ভালো না। তুই 2 দিন পর বাড়িতে চলে যাবি। তুমি যাবে না? পদ্মজা আনমনে কিছু ভাবলো, এরপর বলল, যাব কয়েকদিন পর। আচ্ছা শোন, রাতে টয়লেটে যেতে ভয় পেলে আমাকে ডাকবি, চেপে রাখবি না। আচ্ছা। পূর্ণা খুব খুব করে কাশতে থাকলো। পদ্মজা বিচলিত হয়ে বলল, কাশিও হয়ে গেছে? কত ঠান্ডা বাঁধিয়েছিস? জ্বরও আছে নাকি দেখি? পদ্মজা পূর্ণার কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে বলল, আছেই তো। তুই কি নিজের যত্ন নেওয়া শিখবি না? সারাদিন নতুন শাড়ি পরে সাজগোজ করে ঘুরে বেড়ালেই নিজের যত্ন নেওয়া হয়ে যায়? স্বাস্থ্যের যত্ন নিতে হবে না? পূর্ণা বাধ্য মেয়ের মতো বলল, আচ্ছা নেব। তা তো সবসময় বলিস। তুই বস, আমি কুসুম গরম পানি নিয়ে আসছি, গড়গড়া কুলি করে এরপর ঘুমাবি। আপা তুই চুপ থাক, চুপচাপ লেপের ভিতর শুয়ে থাক, আমি আসছি। পদ্মজা রান্নাঘরে এসে দেখে বালতিতে পানি নেই। বাড়ির সবাই যার যার ঘরে আছে, হয়তো ঘুমিয়েও গেছে। আমির তো সেই কখন ঘুমিয়েছে। পদ্মজা ছোট বালতি হাতে নিয়ে কলপারে আসে। চারদিক নির্জন থমথমে, কোনো সারা শব্দ নেই। পদ্মজা আশেপাশে চোখ ঘুরিয়ে নিল। ঝাপসা আলোয় পুরো বাড়িটাকে রহস্যময় মনে হচ্ছে। যদিও এই বাড়িতে সবসময় রহস্য বিদ্যমান। পদ্মজা বালতি রেখে কল চাপতে যাবে, তখনই কানে একটা ঝনঝন শব্দ আসে। স্টিলের কিছু কাছে কোথাও পড়েছে। পদ্মজা থমকে দাঁড়ালো, কান খাড়া করে বুঝতে পারলো শব্দটা রানীর ঘর থেকে আসছে। রানী আবার কোনো বিপদ হলো না তো? পদ্মজা ছুটে আসে রানীর ঘরের সামনে। কানে ক্রোধ মেশানো চাপা কণ্ঠ ভেসে আসে, তোমার লগে কয়বার হুঁচছি বইলা ভাইবো না, তোমারে সব সময় হইতে দিতাম। মাটিতে যেভাবে এতদিন ছিলা আজও থাকবা। বিছানা তোলার জন্য গাইগুই করবা না। মাটিতে অনেক ঠান্ডা লাগে, আমারে এক কোণার জায়গা দাও। তুমি মাটিত থাকবা মানে মাটিত থাকবা। কামলা হইয়া মালিকের সেরির লগে হইবার সাহস আর করবা না। আমি বিছানাত ঘুমাইয়াম, তুমি আমার বউ লাগো। তুমি মাটিত ঘুমাইবা, আমি তোমারে জামাই মানি না, দেহ রানী। এরপরই একটা আত্মচিৎকার ভেসে আসে। রানী মদন তর্ক করছে। নিশ্চয়ই রানী মদনকে ধাক্কা দিয়েছে আর মদন ব্যথা পেয়েছে। পদ্মজা একবার ভাবলো দরজায় কড়া নাড়বে, এরপর ভাবলো স্বামী স্ত্রীর অনেক কথা শুনে ফেলেছে, আর না শোনাই ভালো। যেহেতু তারা কারো সামনে ঝগড়া করে না, রাতে নিজ ঘরে সবারই অগোচরে ঝগড়া করে, তাহলে ব্যাপারটা ব্যক্তিগত। পদ্মজা সরে আসে, তবে মনে খুব খারাপ হয়ে যায়। এই দাম্পত্য জীবন সংসারে কি ভালোবাসা সুখ আসবে না? মদন তো দেখতে খারাপ না, শুধু এতিম আর এই বাড়ির একজন বাধ্যবিত্ত। এছাড়া ভীষণ সহজ সরল, সবার সাথে হেসে খেলে কথা বলে, ঠোঁটে হাসি সবসময় থাকে। লিখন মৃদুল একই ঘরে একই বিছানায় শুয়েছে। লিখনের জন্য আলাদা ঘর ছিল, কিন্তু সে মৃদুলের সাথেই শুয়েছে। ছেলেটাকে খুব ভালো লেগেছে তার। সোজাসুজি কথা বলে, মনে কিছু চেপে রাখতে পারে না। এতক্ষণ বকবক করেছে, সবে মাত্র অনাপাশে ফিরে চোখ বুঝেছে, বোধহয় ঘুম পেয়েছে। লিখনের মনটা আনচান করছে, ইচ্ছে হচ্ছে পদ্মজাকে দেখতে, একসাথে বসে গল্প করতে, কিন্তু এ তো সম্ভব নয়। এই বাড়িতে আর আসা যাবে না। পদ্মজার সামনে এলেই মন বেপরোয়া হয়ে যায়, কত শত ইচ্ছে জেগে ওঠে। লিখনের ব্যক্তিত্ব ভীষণ শক্ত, শুধু এই কথাটা, এই একটা জায়গাতেই সে দুর্বল। এভাবে চলতে পারে না, নিজের জায়গা নিজেকে শক্ত থাকতে হবে। লিখন জোরে নিঃশ্বাস ছাড়লো। মৃদুল ফিরে তাকালো, বলল, ভাইয়া ঘুম পাইতেছে না?
তুমি ঘুমাও। মৃদুল মেরুদণ্ড সোজা করে শুয়ে বলল, আপনি আপনি না, তুমি। একটু আগেই না আমাদের কথা হলো, তুমি আমাকে তুমি বলবে। মৃদুল হাসলো, বলল, তুমি যে মেয়েটার জন্য অপেক্ষা করছো সে মেয়েটা পদ্মজা ভাবি, তাই না? লিখন অপ্রস্তুত হয়ে উঠল। পদ্মজা যে বাড়ির বউ, সেই বাড়ির আত্মীয়র সাথে এসব নিয়ে কথা বলাটা নিশ্চয়ই অনুচিত। এতে পদ্মজার অসম্মান হবে। সে তো চায় না পদ্মজা কষ্ট পাক। তাকে নিয়ে কেউ দুই লাইন বেশি ভাবুক। পদ্মজা সবসময় ভালো থাকুক। লিখন জোরপূর্বক হাসলো, তারপর বলল, কি বলছো? তেমন কিছু না, ঘুমাও এখন। আমারও অনেক ঘুম পাচ্ছে। লিখন অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়ে। মৃদুল হতাশ হয়ে চোখ বুঝে। পদ্মজা অন্ধকারে ধীরে ধীরে হাঁটছে, হাতে কাচের গ্লাস, তাতে কুসুম গরম পানি। সিঁড়িতে পা রাখতেই কারো পায়ের আওয়াজ কানে আসে। পদ্মজা ঘাড় ঘুরিয়ে দেখে আলমগীর চোরের মতো চারপাশ দেখে দেখে সদর দরজার দিকে যাচ্ছে। পদ্মজা দ্রুত সিঁড়ি থেকে নেমে চেয়ারের পিছনে লুকিয়ে পড়ে, গ্লাস রেখে দেয় একপাশে। তার স্নায়ু উত্তেজিত হয়ে পড়ে, চোখ দুটি তীক্ষ্ণ হয়ে আলমগীরকে পরখ করছে। আলমগীরের পরনে পাঞ্জাবি। বাড়িতে ভদ্রলোকের উপস্থিতি টের পাওয়া যায় না। শান্তশিষ্ট, চুপচাপ। মাঝে মধ্যে ঢাকা যায়, দেখা হয়, তবে কথা হয় না। কিছু প্রশ্ন করলে উত্তর দেয়, নিজে ইচ্ছায় কথা বলে না। আলমগীর সদর দরজা পেরিয়ে যায়। পদ্মজা সাবধানে আলমগীরের পিছু নেয়। পায়ের জুতাগুলো হাঁটার তালে তালে মৃদু শব্দ তুলছে। তাই পদ্মজা জুতা জুড়ো খোলে রেখে দরজার পাশে রেখে দিল। আলমগীর অন্দরমহলের ডান দিকে এগোচ্ছে। ঝিঝি পোকারা ডাক চারদিকে। দূরে কোথাও শেয়াল ডাকছে। গা ছমছম পরিবেশ। এদিক ওদিক কোনো মৃদু শব্দ হতে পদ্মজা উৎকর্ণ হয়ে উঠেছে। কেমন গা কাটা দিচ্ছে। এত রাতে দীর্ঘদেহী এই লোক যাচ্ছে কোথায়? হাঁটতে হাঁটতে তারা বাড়ির পিছনে চলে আসে। আলমগীর অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো। মনে হচ্ছে এটাই তার গন্তব্য। পদ্মজা কলা গাছের পিছনে লুকিয়ে পড়ে, বাতাসে গা কাঁপুনি দিচ্ছে। আলমগীর টর্চ জ্বালিয়ে চারপাশ দেখে নিল, তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করলো, মনে হচ্ছে কাউকে ইঙ্গিত দিচ্ছে। পদ্মজার রগে রগে দামদামা শুরু হয়। কি হতে চলেছে আজ? সে কি দেখবে? হ্যালো।